দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় হার্টের সুস্থতায় করণীয়। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে অতিথি হিসাবে আছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার সমীর কুমার কুণ্ড, সহযোগী অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। তাই পরামর্শবিদ ফোন করুন 982405 নম্বরে। ডক্টর সমীর কুমার কুণ্ড, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। ধন্যবাদ আপনাকে, যমুনা টিভিকে এবং দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কল দেখার জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হার্টের সুস্থতায় করণীয়, এই বিষয়ে আজ আপনার সাথে কথা বলবো। তবে তার আগে আমরা জানি যে পৃথিবীতে মোট মৃত্যুর যে কারণগুলো রয়েছে তার মধ্যে হার্ট অ্যাটাকে মৃত্যুটা একেবারে শীর্ষে। তো প্রথমে আপনার কাছে একটু জানতে চাই, একজন ব্যক্তি কি করে বুঝবেন তিনি হৃদরোগে আক্রান্ত আছেন? ধন্যবাদ আপনাকে যে বিশ্বের 1 নম্বর ঘাতক ব্যাধি নিয়ে আলোচনা করার জন্য। তো হৃদরোগের উপসর্গ যদি আমি বলি যে খুব কিন্তু কম, যে হৃদরোগের বেশিরভাগ উপসর্গটা হচ্ছে বুকের মাঝখানে সমস্যাটা হয়। এটা কেউ বলতে পারে বুকে ব্যথা, কেউ বলতে পারে চাপ, কেউ বলতে পারে ভারী, কেউ বলছে জ্বালা পোড়া করছে। সেই ব্যথাটা কিন্তু অসম্ভব ভারী হয়। সেই ব্যথাটা অন্য ব্যথার থেকে আলাদা কেমন, এটা বুকের মাঝখানে হয়ে গলার দিকে যায়, চোয়ালে যায়, কাঁধে যায়, হাতের দিকে যায়। কাজে কারো যদি বুকের মাঝখানে যে কোনো উপসর্গ, ব্যথা বা চাপ যেটাই হোক, তার সাথে যদি ঘাম দেয়, বমি হয় বা বমির ভাব হয়, তার যদি নাড়ির গতি অনিয়মিত হয়, তার যদি ব্লাড প্রেশার কমে যায়, এমন একটা ফিলিংস হয় যে সে বোধহয় মারা যাবে, এইরকম একটা অনুভূতি হয়। তো এইরকম ব্যথাসহ যেটাই হবে সেটাই কিন্তু হচ্ছে যে হৃদরোগের প্রধান লক্ষণ। তারপরে কারোর কিন্তু শ্বাসকষ্ট হতে পারে, যে একটু আগে সে ভালো ছিল, এখন একটু হাঁটলে শ্বাসকষ্ট, সিঁড়ি দিয়ে উঠলে শ্বাসকষ্ট, এবং এমন সময় হয় যে সে কিছুই করতে পারে না, শ্বাসকষ্ট ছাড়া বিছানায় শুয়ে থাকলেও শ্বাসকষ্ট হয়। কিছু মানুষ আছে বুক ধড়ফড় নিয়ে আসতে পারে, যেটাকে আমরা অনিয়মিত হৃদস্পন্দন বলি। তারপরে হচ্ছে যে উচ্চ রক্তচাপ কিন্তু কোনো উপসর্গ করে না, কিন্তু সে যেটা করে সেটাও তো হৃদরোগের মধ্যেই পড়ে। সে ব্রেনের অসুবিধা নিয়ে আসে, চোখের নিয়ে আসে, হার্ট, কিডনি, রক্তনালীর এগুলো নিয়ে আসে। আর হচ্ছে যে হার্ট ফেলিওর নিয়ে আসে, যে রোগী দেখা গেল হাত পা ফুলে গেল। তো হার্ট ফেলিওর বলতে কিন্তু আমরা বুঝি না যে হার্ট ফেল করে গেছে, এটা হচ্ছে হার্টের কার্যক্ষমতা কমে গেলে। তো তাদের উপসর্গ কিন্তু এরকম যে শ্বাসকষ্ট হয়, খুব দুর্বলতা লাগে, তার ঝিমঝিম ভাব লাগে। তো এইগুলোই মূলত হৃদরোগের উপসর্গ। আচ্ছা, খুব সুন্দর করে, খুব চমৎকার করে আমাদেরকে বললেন। একটা বিষয় জানতে চাচ্ছিলাম, অনেকে বলে থাকেন যে একজন ব্যক্তির 3টি হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। প্রথম হার্ট অ্যাটাক হলে আরও 2টো হওয়ার সম্ভাবনা আছে, এবং একটা হার্ট অ্যাটাক হলে আরও 2টো হলে তারপর হয়তো বা কোনো ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। এমনটা কি সত্য? একদমই না, কারণ হচ্ছে যে প্রথম আঘাতেই যে মৃত্যুর হারটা কিন্তু খুব ভয়াবহ। যে মিনিটের মধ্যেই 25% মানুষ মারা যায়, তার কিন্তু দ্বিতীয় তৃতীয়বারের আর সুযোগ হচ্ছে না। কাজে এটা মানুষের একদমই ভুল ধারণা যে তার 1বার 2বার 3বারের সুযোগ আছে, যে কোনোবারেরই সুযোগ নেই। ধরে নিতে হবে প্রথমবারই তার মৃত্যু হতে পারে। কাজেই তাকে এতটাই সাবধানে থাকতে হবে। এটা মানুষের আগে, এটা আমিও শুনছি যে মানুষের একদমই মিথ, যে তারা বলতে চায় যে এইবার হার্ট অ্যাটাক হলো, দ্বিতীয়বার তৃতীয়বারে এবার সাবধান হব। কিন্তু আমার কথা হচ্ছে তা না, যে আপনার হার্ট অ্যাটাক হবার আগে সাবধান হন, প্রতিরোধ করুন। আচ্ছা, খুব চমৎকারভাবে সহজ করে আমাদের বুঝিয়ে বললেন। এবার একটু জানতে চাচ্ছি, যদি কারো হার্ট অ্যাটাক হচ্ছে, আমি সে জায়গায় উপস্থিত আছি, আমি বুঝতে পারছি যে লোকের হার্ট অ্যাটাক হতে যাচ্ছে, সেক্ষেত্রে আমি তার জন্য কি করতে পারি? হার্ট অ্যাটাক হওয়ার পরে যে প্রথম যেটা বলি, যে আমি তো সেখানে আছি ভাগ্যবান, যে হার্ট অ্যাটাক হলে যদি বুকে ব্যথা নিয়ে আসে, তো তখন তাৎক্ষণিক কী করা যায়? তাৎক্ষণিক হচ্ছে যে ব্যথাটা যদি আমার মনে হয় যে বুকের মাঝখানে, এটা রুগী দেখে মনে হচ্ছে ঘেমে যাচ্ছে, তার খুব শ্বাসকষ্ট হচ্ছে, এই মুহূর্তে উচিত যে 4টা ক্লোপিডোগ্রেল ট্যাবলেট এবং 4টা অ্যাসপিরিন ট্যাবলেট, এটা একসাথেও পাওয়া যায়, 2টো কম্বিনেশনে। তো এই 2টা ওষুধ যদি একসাথে দেওয়া হয়, তাহলে বলা হচ্ছে যে এটা যদি সত্যি সত্যিই হার্ট অ্যাটাক হয়, তাহলে 30% মৃত্যু প্রতিরোধ করতে পারে। কাজে তাৎক্ষণিক যদি ওষুধ আমরা কেউ ব্যবহার করি এই 2টা গ্রুপের, অনেকে জানা থাকলে যে আমরা রক্তের চর্বি কমার স্ট্যাটিন গ্রুপের যে ওষুধ, এটা 40 মিলিগ্রাম দেওয়া যেতে পারে। কেউ আবার একটা গ্যাস্ট্রিকের ওষুধ দিতেই পারে, যেটা গ্যাস্ট্রিকের ব্যথা হলো কিনা। কাজে তাৎক্ষণিকভাবে তার চিকিৎসা কিন্তু এইটাই। কিন্তু সবার আগে যখন আপনি বললেন যে গ্যাস্ট্রিকের ব্যথা হলো কিনা, তাহলে আমি কি করে বুঝবো যেটা গ্যাস্ট্রিকের ব্যথা নাকি হার্টের ব্যথা? সেটার মধ্যে কি পার্থক্য থাকতে পারে? সেটা খুব সহজেই, যে গ্যাস্ট্রিকের ব্যথা হচ্ছে পেটের উপরিভাগে, আর হার্টেরটা কিন্তু প্রধানত বুকের মাঝখানে, ডান বাম হতে পারে কারোর ভেদে, কিন্তু গ্যাস্ট্রিকেরটা হচ্ছে পেটের উপরিভাগে। গ্যাস্ট্রিকেরটা কিন্তু একটা লক্ষণ আছে যে সেটা হয় খালি পেটে হবে, নয় খাওয়ার পরে। কিন্তু হার্টেরটা কিন্তু একদম সাডেন,
সে জানতোই না এই মুহূর্তে তার হার্টের মধ্যে ভূমিকম্প হবে, ঠিক ভূমিকম্পের মতো যে হঠাৎ করে শুরু হবে, এবং তার সাথে এই উপসর্গগুলো যে শ্বাসকষ্ট, ঘাম, বমি এবং কলাপস করার মতো অবস্থা। গ্যাস্ট্রিকের ব্যথায় কিন্তু এই উপসর্গগুলো হবে না। ডাক্তার সমীর, আমরা এই আলোচনা আবারও ফিরবো, তবে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, ফোন কলটি নিয়ে নিই। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি। জাহাঙ্গীর বলছিলাম। জি দর্শক, আপনার প্রশ্নটি করুন। প্রশ্ন হচ্ছে, আমার দুটা হার্ট ব্লক আছে, আমার একটা ব্লক হচ্ছে আপনার রিং করানো আছে, জি। আর হচ্ছে আমার মানে রক্তে মানে চর্বি আছে, আমি মানে কোলেস্টেরল যারা মানে কোলেস্টেরল আছে বলতে, কিন্তু এটা কি করলে আমি সমাধান পাবো, সেজন্য তার সাথে কথা বলতে। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। না ঠিক আছে দর্শক, যে আপনার ডায়াবেটিস বা রক্তচাপ এগুলো কিছু নাই তো? নাই স্যার, এগুলো নাই স্যার। তাহলে আপনার যে ওষুধগুলো দেওয়া আছে, যে আপনার দুইটা ব্লক, সেই ব্লকের একটার চিকিৎসা করেছেন আপনি স্টেন্টিং করে, আর একটা নিশ্চয়ই আছে। কাজেই আপনার রক্তের চর্বির যেটা বলছিলেন কি করবেন, এর জন্য আপনার ওষুধ দেওয়া আছে একটা স্ট্যাটিন গ্রুপের, হয় 40 মিলিগ্রাম অথবা রসুবাস্টাটিন হলে 20 মিলিগ্রাম। এটা নিয়মিত সন্ধ্যায় খাবেন। এর সাথে আপনার খাবারের অভ্যাস যেটা, সেটা বদলিয়ে ফেলবেন। যেমন আপনি অতিরিক্ত চর্বি জাতীয় খাবার, তেল খাবার, একই তেলে বারবার ভাজা খাবার, অনেকে দেখা যায় যে ভাত খাওয়ার সঙ্গে চর্বির সম্পর্ক থাকে, তাহলে আপনি নিয়মিত ওষুধ খাবেন, আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করবেন, আপনি নিয়মিত হাঁটার অভ্যাস করবেন, শারীরিক পরিশ্রম করবেন, তাহলেই দেখবেন যে আপনার রক্তের চর্বি নিয়ন্ত্রিত হয়ে যাবে। তো এর জন্য আপনার এক্সট্রা আর কিছু করার দরকার নেই, যে নিয়মগুলো ডাক্তার বলেছেন সেটা করলেই আপনি এটা থেকে মুক্তি পাবেন আশা করি। একজন হৃদরোগীর খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত? খাদ্যাভ্যাসের মধ্যে হচ্ছে যে খাবারগুলো খুব ভালো স্বাস্থ্যকর সেটা বলি, যে তার যদি ডাক্তারের কোনো বিধি নিষেধ না থাকে, তাহলে শাক, সবজি, সব ধরনের ফল এবং দানাদার যে বীজ জাতীয় খাবার সেটা সে খেতে পারবে। মাছ, সব ধরনের মাছ খেতে পারবে। তার মধ্যে বড় চিংড়িটা বলা হয় যেটা না খেলেই ভালো। সে একটা ডিম খেতে পারবে, যে সেটা কিন্তু কুসুম সহই। মানুষের কিন্তু কুসুম নিয়ে অনেক আগ্রহ আছে, যে ডাক্তাররা বলে সাদা অংশ খাবেন, কুসুমটা খাবেন না, তখন তার খাবার আগ্রহটা চলে যায়। কেউ যদি দুধ খায়, তাহলে শর্ট ছাড়া 1 কাপ দুধ খেতে পারবে। তারপরে যে আমাদের 2 পায়ের প্রাণী যেগুলো, হাঁস, মুরগি, এটা চামড়া ছাড়া খেতে পারবে। অনেকেরই আমরা বলে থাকি যে লাল মাংস খাবেন না, বা চতুষ্পদী প্রাণী যেটা, এটা খাবেন না। তো এটার ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা পারলে সে বাদ দিতে ভালো, নাহলে সে পরিমাণে খুব কমায় নিবে। এবং মাংসের কিন্তু পায়ে চর্বি কম থাকে, এবং খাওয়ার সময় কিন্তু ঝোলটা বাদ দিয়ে খেতে পারে মাঝে মধ্যে তার ইচ্ছা হলে। এইবার যেগুলো তাকে বাদ দিতে হবে, যে বেকারি খাবার, ফাস্ট ফুড, আমরা কোমল পানীয় খাচ্ছি খুব বেশি, এটার মধ্যে শুধু ক্যালোরি আছে। আর বেশি প্রবলেম হচ্ছে যে ট্রান্সফ্যাট, যেটা যে একই তেলে বারবার ভাজা খাবার, সিঙ্গারা, সমুচা, পুরি, ঘুগনি, জিলাপি যা খাচ্ছি, এটা বেশি খারাপ। এই খাদ্যাভ্যাসের মধ্যে এইগুলো। আর এর মধ্যে হচ্ছে যে আপনার ফলের দিকে নজর দিতে হবে বেশি, এটা হচ্ছে খাদ্যাভ্যাসের দিক থেকে। খুব সুন্দর করে বললেন। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, ওনার প্রশ্নটি নিয়ে নিই। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। নমস্কার স্যার, আমি বলরাম মন্ডল, মানিকগঞ্জ থেকে বলছি। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। সমস্যাটা হলো আমার মার 2 বছর ধরে বুকে ব্যথা, এবং আগে থেকে হাঁটাচলা করতে পারতো, কিন্তু রানিং এ তার হাঁটাচলা করতে কষ্ট হয়, সিঁড়ি ভাঙতে পারে না, এবং একটু হাঁটাচলা করলে তার বুকে চাপ দেয় এবং মাথা ঝিমঝিম করে। এখন ডাক্তার দেখানো ওষুধ চলছে, নাইট্রিন নেচার, লোপিরেল 75, মেটাকার্ড MR, ইচ্ছরাল 20। এখন তার উন্নতি হচ্ছে না, কি করতে পারি স্যার? জি, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। এই ক্ষেত্রে আপনাকে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ওষুধ আর একটু বাড়ানো যায় কিনা, এবং ডোজগুলো আর একটু বাড়ায় দেখা যায় কিনা, সেটা কমে কিনা। যদি সেটাতেও না কমে, তাহলে কিন্তু আপনার পরবর্তীতে অ্যানজিওগ্রাম করে দেখতে হবে যে রক্তনালীর ব্লকগুলো কতটুকু ক্রিটিক্যাল। যদি ব্লকের পরিমাণ খুব বেশি থাকে, তখন হয়তো আপনার অ্যানজিওপ্লাস্টি বা যেটা রিং লাগানো বলে, অথবা বাইপাস, এ ধরনের অপশনের দিকে যেতে হতে পারে। কিন্তু তার আগে আপনি যে ওষুধগুলো খাচ্ছেন সেটাকে আরেকটু বাড়ায় দেখা যেতে পারে, এবং খাদ্যাভ্যাস এবং তার শারীরিক পরিশ্রম এগুলোও কিছুটা করে নিয়ন্ত্রণ করে দেখে নিতে হবে। কাজে আপনি আরেকবার আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন। ধন্যবাদ দর্শক। জি, আমরা এবার একটু আলোচনায় ফিরি। আমরা হচ্ছে সিপিআর নিয়ে একটু কথা বলতে চাই। আমরা জানি একজন হৃদরোগীর জন্য সিপিআর খুবই গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা, তাৎক্ষণিকভাবে দেওয়ার জন্য, এবং যে কেউ এটা দিতে পারে। একটু আপনার কাছে জানতে চাচ্ছি, সিপিআরটা প্রথম হচ্ছে সিপিআর প্রত্যেকের জানতে হবে, প্রত্যেকটা মানুষের। এটা অমুকের জানা উচিত, তমুকের না, এটা একদমই। কখন দিতে হবে? যে একজন মানুষের যদি হার্ট থেমে যায়,
তাহলে হার্ট থেমে গেলে হার্ট রক্ত পাম্প করতে পারে না, রুগীর সাথে সাথে অজ্ঞান হয়ে যাবে। তারপরে তার শ্বাস বন্ধ হয়ে যেতে পারে অথবা খুব অস্বাভাবিক শ্বাস নিতে পারে, এবং নাড়ি আমরা পালস যেটা দেখি এটা পাওয়া যায় না। তো এই সিপিআরের ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনি যে জায়গায় দেখবেন, আপনি যেখানে আছেন, আপনার সামনে একটা মানুষ হঠাৎ অজ্ঞান হয়ে গেল, আপনি তার কাছে যাবার আগে দেখেন জায়গাটা নিরাপদ কিনা, এবং এলাকার লোক যদি থাকে তাকে বোঝাতে হবে যে তার হার্ট অ্যাটাক বা হার্ট অ্যারেস্ট হয়ে গেছে, আমাকে সিপিআর দিতে হবে। এটা কিন্তু জনগণের সবার আগে জানার দরকার যে হার্ট থেমে গেলে সিপিআর দিতে হবে। এখানে ভুল বোঝাবুঝির সুযোগ নেই। তো এইবার জায়গাটা নিরাপদ হলে আপনি রোগীর কাছে যেয়ে তাকে ডাকেন যে হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না। শুনতে না পারলে তার কাঁধে ঝাঁকুনি দিতে হবে। তাতেও যদি শুনতে না পায়, আপনি বুঝবেন যে তার অজ্ঞান হয়ে গেছে। এবার শ্বাস নেয় কিনা দেখবেন কীভাবে, আপনার তার নাকের কাছে আবার কানটা নিয়ে যান, এবার বুকের দিকে তাকায় দেখেন যে তার বুক ওঠানামা করে কিনা। শ্বাস নিলে বুক ওঠানামা করবে, শ্বাস নিলে শ্বাসের শব্দ আপনার কানে লাগবে, শ্বাসের বাতাসটা আপনার গালে লাগবে। এটাকে বলে দেখুন, শুনুন এবং অনুভব করুন। তাহলে দেখেন সে সাড়া দিল না, সে শ্বাস নিচ্ছে না। এইবার আপনাকে তার বুকের মাঝখানে 30 বার চাপ দিতে হবে। কিভাবে দিবেন আমি দেখাচ্ছি। এটা যদি বুক হয়, আমার ডান হাতটা, এটাই শক্তি বেশি, এই ডান হাতের উপরে বাম হাতটা লক করে দিব, দিয়ে বুকের মাঝখানে দিয়ে আমি 30 বার সজোরে চাপ দিব, যত জোরে সম্ভব, 1 2 করে 30 বার। 30 বার দেওয়ার পরে তার মুখ থেকে মুখে শ্বাস দিতে হবে। তো এটা কিন্তু সবার জন্য সম্ভব না যে আরেকজন অপরিচিত মানুষের মুখ, সে ইচ্ছা করলে মুখ থেকে মুখে শ্বাসটা বাদও দিতে পারেন, কিন্তু তার এই বুকের উপরে 30 বার চাপ এটা দিয়ে দিতে হবে। তো 30 বার চাপ 2 হাত দিয়ে দেবেন যারা পূর্ণবয়স্ক অ্যাডাল্ট, যারা যদি বাচ্চা হয় তাহলে 1 হাত দিয়ে চাপ দিবেন, আর যদি শিশু হয় তাহলে তার বুকে 2 আঙুল দিয়ে চাপ দিবেন। তো এই চাপটা যদি আপনি অনবরত দিতে থাকেন, হার্টের যে রক্তটা সেটা যখনই ব্রেনে বা অন্য অঙ্গে পৌঁছাবে তখনই কিন্তু কাজ করা শুরু করে দিবে। একজন মানুষ অজ্ঞান হওয়ার 3 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু আপনার এই সিপিআর শুরু করতে হবে। কারণ আপনি কেউ অজ্ঞান হলে পানি দিবেন, বাতাস দিবেন, অ্যাম্বুলেন্স কল করবেন, ততক্ষণে কিন্তু তার মস্তিষ্ক পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাবে। কাজেই আপনার মাধ্যমে, যমুনা টিভির মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই, প্রত্যেকে সিপিআর প্র্যাকটিস করুন, এটার ভিডিও দেখুন, এটা সম্পর্কে জানার চেষ্টা করুন। আপনার 2টি হাত দিয়ে একটা মৃতপ্রায় মানুষকে বাঁচানোর চেষ্টা করুন। কিচ্ছু না, বুকের মাঝখানে আপনার 2টা হাত দিয়ে আপনার শরীরের সমস্ত ওজন দিয়ে 30 বার চাপ দিবেন, একটু গ্যাপ দিয়ে আবার চাপ দিবেন। এই চাপটা কন্টিনিউ করবেন কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আপনার কোনো সাহায্যকারী সংস্থা বা সহযোগী না আসে, যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান না ফিরে বা শ্বাস না আসে বা চোখ না মেলে, ততক্ষণ এটা চালিয়ে যাবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আমাদেরকে দিলেন। কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? নাম বলে প্রশ্ন করুন। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি। ঢাকা থেকে। জি, আমার সমস্যা হলো, আমি 2 বছর আগে রিং লাগাইছি আগে। হ্যাঁ, এখন হলো আমি হাঁটতে গেলে শরীর এদিক মানে একটু করে আর কি, এদিক সেদিক মানে মনে হয় যে পড়ে যায়, এরকম লাগে। বডি কন্ট্রোল নাই। ডাক্তার তো বলছে যে আপনার মনের সমস্যা। আমি ডাক্তারকে বলছি যে সমস্যা, উনি বলতেছে আমার মনের সমস্যা। আসলে তো মনের সমস্যা না। এখন হইলো আমি আপনার খাইতেছি হইলো এই 2 বছরের বেশি হয়ে গেছে আপনার ওই যে বিরাজ থেকে এখনো খাবো নাকি এটা বন্ধ করে দেবো? আর ওষুধ হইলো আপনার খাইতেছি হইলো আপনার ওই যে স্টাকর 20, পাসোডিল 5, কার্বা 75, আর ডায়াবেটিসের জন্য একটা ওষুধ খাই। আপনার বয়স কত দর্শক? সমস্যা হলো আমার বয়স হলো আপনার 53 বছর। ডায়াবেটিস আমার ডায়াবেটিস আছে হলো আপনার ভরা পেটে 9-10 এরকম হয় আর কি। জি দর্শক, আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। পরামর্শের জন্য আমাদের সাথে থাকুন। আপনার কোনো প্রশ্ন আপনার কি আছে? মাথা ঘোরায় দর্শক? আপনার মাথা ঘোরায় এমনি? মাথা ঘোরায় আর বডি কন্ট্রোল থাকে না। এবং কানে সমস্যা আছে? কানের মধ্যে কোনো শোষো ভুভু করে শব্দ হয়, এরকম কিছু হয়? কানে এমনি কোনো সমস্যা হয় না। একটা হচ্ছে যে উনি তো সবই গুছিয়ে বলছেন যে ওনার হার্টের সমস্যা আছে, ডায়াবেটিস আছে। তো কিছু ক্ষেত্রে হয় কি যে ভাটাকি হতে পারে, যেটা মাথা ঘোরানো, বা এটা যে ব্রেনের অসুখ না সেটা হতে পারে। অনেক সময় ব্লাড প্রেশার ফল করলে যে ওষুধ খাচ্ছে, হঠাৎ করে উঠে দাঁড়ালে মাথা ঘুরে হতে পারে, একটু হাঁটতে গেলে পস্চুরাল হাইপারটেনশন যেটা, সেটা হতে পারে। আর হচ্ছে যে ওনার একটা ইভ্যালুয়েশন দরকার, যে ব্রেনেরও ইভ্যালুয়েশন দরকার, যে ওনার মাথা ঘোরানোর সাথে আছে। কাজে ওনার উচিত হবে একজন ডাক্তারের সঙ্গে দেখা করা। মানসিক তো
তো অনেক পরে বলতে হয়, আগে কারণগুলো দেখে নেওয়ার পরে। যেহেতু এখানে অলরেডি উনি হার্টের রিং পরানোর রোগী আছে, এটাকে কিছু হিস্ট্রির বিষয় আছে, গুরুত্বের সাথে নিয়ে উনি ডাক্তার দেখাবেন এবং সম্ভব হলে একজন নিউরোলজিস্ট ব্রেনের ডক্টরকে দেখাবেন যে তার ব্রেনের কোনো সমস্যার জন্য এটা হচ্ছে কিনা। আচ্ছা, হার্ট সম্পর্কিত কয়েকটি তথ্য বা কয়েকটি মিথ আপনার কাছে একটু জানতে চাই, এটা সত্য নাকি বাস্তব সেটা আপনার কাছে একটু জানতে চাই। আমি প্রশ্নগুলো করব, যদি সত্য থাকে সত্য বলতে হবে, যদি মিথ থাকে সেটা কেন সেটা বলতে হবে। আচ্ছা, হার্টের যদি কারো ছিদ্র থেকে থাকে সে পরবর্তীতে কখনো স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারে না, এটা মিথ নাকি সত্য? অবশ্যই পারবে, কারণ হচ্ছে যে এখন হার্টের ছিদ্র বা জন্মগত সব ধরনের চিকিৎসা আছে। প্রথম হচ্ছে ওষুধ, তারপরে আমরা ডিভাইস বলি যে ছিদ্রটাকে বন্ধ করে দিয়ে অপারেশন না করে পরবর্তীতে অপারেশন করা হচ্ছে। কাজে যদি তার একেবারে জটিলতা হওয়ার আগে, যে তখন যদি ফুসফুসের প্রেশার খুব বেড়ে যায়, যে সেটা হলে কিন্তু অপারেশন বা এটা সাকসেস হয় না। যদি খুব আর্লিতে এই চিকিৎসাগুলো নেয় তাহলে সে একদম স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা মিথ বলতে পারি। আচ্ছা, এবার একটু জানতে চাই, পিসিওএস এর কারণে মহিলাদের কি হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়? না, এটা যদিও একটা হরমোনাল সমস্যা, যে মহিলাদের এটার কারণে সরাসরি না, কিন্তু যদি তার অন্য জিনিসগুলো থাকে এর সাথে, যে পিসিএস এর জন্য যে সিমটমগুলো, এর সাথে হার্টের কিন্তু সরাসরি সম্পর্ক নেই। আছে কি যে প্রেগনেন্সির সময় বাড়তে পারে, সে যদি গর্ভনিরোধক পিল খায় বা হরমোনাল কন্ট্রাসেপটিভ ইউজ করে বা তার পিরিয়ড যদি বন্ধ হয়ে যায় তখন হতে পারে, কিন্তু এর সাথে সরাসরি সম্পর্কিত নেই। কিন্তু হাইপারটেনশন হলে হতে পারে হরমোনাল কারণে, আর হাইপারটেনশনের জটিলতাগুলো তখন হতেই পারে। আচ্ছা, নেক্সট প্রশ্নটা হচ্ছে, ক্যাফেইন হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ায়, এটা মিথ নাকি বাস্তব? না, এটা মানে অতিমাত্রায়, যে অতিমাত্রায় কিন্তু কোনো উত্তেজকই হার্টের জন্য ভালো না। যে ক্যাফেইন বা কফি আমরা যেটার মধ্যে যাই, যে নির্দিষ্ট পরিমাণের মধ্যে এটা করে না, কিন্তু যাদের খুব বেশি অ্যাডিকশন তাদের উত্তেজকে কিন্তু একটা সাময়িকভাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াইতে পারে খুব বেশি পরিমাণে চলে গেলে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা হচ্ছে, মাস্টারবেশন বা যৌনতা হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ায়, এটা মিথ নাকি বাস্তব? না, এটা একদমই মিথ। বরঞ্চ তার যদি ইরেকটাইল ডিসফাংশন থাকে, যে তার যৌন দুর্বলতা যদি হরমোন বা মানসিক কারণে না হয়, তাহলে এটা বলা হয় যে হার্টের অ্যাটাকের পূর্বাভাস। কাজে যৌন দুর্বলতা এক জিনিস আর মাস্টারবেশন আরেক জিনিস, যেটার সাথে কোনোভাবেই এটা মিথ, একেবারেই ভুল ধারণা হবে। দ্যাটস আ মিথ। এবার একটু জানতে চাই, হার্টের রোগীরা রক্ত দিতে পারবেন না, এটা সত্য নাকি? না, এটা বলা হচ্ছে যে তার যদি কোনো ধরনের সিমটম থাকে, যে হার্টের রোগীদের জন্য কিন্তু রক্ত শূন্যতা একটা বড় ব্যাপার। তার যদি হিমোগ্লোবিন লেভেল ঠিক থাকে তাহলে কিন্তু সে দিতে পারবে। তার যদি এই মুহূর্তে শ্বাসকষ্ট না থাকে, বুক ব্যথা না থাকে, বা খুব বেশি ব্লাড প্রেশার বেশি না থাকে, বা অনিয়মিত হৃদস্পন্দন না থাকে, যে দেওয়ার পরে যেন তার সাইকোলজিক্যাল কারণেই হোক বা ব্লাড লসের কারণেই অসুস্থ হয়ে যায়, কাজেই খুব বেশি অসুস্থ অবস্থায় না দেওয়াটাই ভালো। আচ্ছা, লাস্ট প্রশ্ন আমাদের, আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, পুরুষদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা মহিলাদের চেয়ে বেশি, এটা মিথ নাকি বাস্তব? না, এটা এক সময়ের জন্য সত্য, যে মহিলাদের মাসিক বন্ধ হওয়ার আগে এই কথাটা সত্য, কিন্তু তার পিরিয়ড বা মাসিক বন্ধ হয়ে গেলে তখন কিন্তু ঝুঁকিটা অনেক বেশি। আমি লাস্ট 10 বছরের পরিসংখ্যান বলি যে ছেলেদের হার্ট অ্যাটাকে মৃত্যুর শতাংশ বেড়েছে কিন্তু 35%, মহিলাদেরটা প্রায় 49%, অনেক গুণ বেশি। কাজেই এই যে রিপ্রোডাক্টিভ এজে কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম, কিন্তু মেয়েরা যখন গর্ভধারণ করে তখন কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বললেন হার্ট অ্যাটাকের সময় আমাদের আসলে কি কি করণীয় রয়েছে, এবং আপনাকে ধন্যবাদ জানাই আপনার মূল্যবান সময়ের জন্য। আপনাকে ধন্যবাদ, যমুনা টিভি এবং দর্শক যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, এই ছিল ডক্টরস অন কলের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব আমরা।